হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স টকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে টপিক সেটা হলো চ্যাপ্টার 7 ক্লাস 11। চ্যাপ্টার 7-এর যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারকেন্দ্র। অর্থাৎ আমরা যখন একটা বিন্দু বস্তুর কথা বলি সেখানে ওই বিন্দুটাই ওটাই তার সব, ওটাই তার পজিশান, ওটাই তার কেন্দ্র, ওটাই তার ভারকেন্দ্র। যখন বিস্তৃত বস্তুর কথা বলি তখন কিন্তু তার ভারকেন্দ্র বলে একটা আলাদা বিন্দু রয়েছে। এই ভারকেন্দ্রতে যাওয়ার আগে আমরা আজকে প্রথমে বস্তুর সাম্য বা ইকুইলিব্রিয়াম অফ আ রিজিড বডি এই ব্যাপারে আমরা আলোচনা করব। ইকুইলিব্রিয়াম কাকে বলে? না, যখন একটা বস্তু স্থির অবস্থায় থাকে অথবা গতিশীল থাকলে তার কোনো ত্বরণ থাকে না। এই ত্বরণ দুরকম হতে পারে। একটা হচ্ছে সরলরৈখিক ত্বরণ বা ট্রান্সলেশনাল অ্যাক্সিলারেশন, আর একটা রোটেশনাল অ্যাক্সিলারেশন। এই দুরকম ত্বরণ একটা বস্তুর থাকতে পারে। অর্থাৎ আমরা যদি বলি যে একটা বস্তু স্থির রয়েছে তাহলে তার ত্বরণ না থাকা মানে কি? বস্তুটা স্থির থাকবে। আর তার রোটেশনাল ত্বরণ না থাকা মানে কি? বস্তুটা ঘুরবে না। অর্থাৎ এক জায়গায় স্থির থাকবে এবং ঘুরবে না। এই দুটো বিষয়কে ফুলফিল হতে গেলে যে শর্ত লাগে সেই শর্ত দুটো কি কি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। যে সামেশান এফ ইকুয়ালস টু 0, একটা বস্তুর উপর সামেশান এফ অর্থাৎ যতগুলো বল প্রযুক্ত হয়েছে প্রত্যেকটা বলের সমষ্টি যদি শূন্য হয় তখন আমরা এফ নেট ইকুয়ালস টু 0 বলি। এইটা হলো 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলি? না, টাউ নেট অর্থাৎ সামেশান টাউ যতগুলো টর্ক প্রযুক্ত হচ্ছে অর্থাৎ বলের ভ্রামক প্রযুক্ত হচ্ছে সবগুলোর সমষ্টি যদি শূন্য হয় তখন আমরা বলবো একটা বস্তু ইকুইলিব্রিয়ামে আছে। এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা কি বলেছিলাম? ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। আর এটাকে আমরা কি বলেছি? রোটেশনাল ইকুইলিব্রিয়াম। উদাহরণ ধরা যাক 1 নম্বর, এরকম একটা বস্তু রয়েছে। এই বস্তুটার উপর এদিকে বল প্রযুক্ত হচ্ছে এফ, এদিকে বল প্রযুক্ত হচ্ছে এফ। এই এফটার ভ্যালু 5 নিউটন, F1, আর এটা F2 করে দাও, এটাও 5 নিউটন। তাহলে এর এফ নেট কত? না, আমরা সহজেই বুঝতে পারছি এই দুটো বল হলো সমান্তরাল বল। এই কারণে আমরা জানব যে এই দুটো সরাসরি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 5 + 5 = 10 নিউটন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এফ নেট নট ইকুয়ালস টু 0। আর আমরা যদি এরকম একটা বিন্দু নিই, ও বিন্দুর সাপেক্ষে আমরা এর যে বলের ভ্রামক F1 এর বলের ভ্রামক এটা ধরা যাক x, এটাও ধরা যাক x। যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা কি পাবো? না, টি নেট ইকুয়ালস টু এ ঘোরাচ্ছে ক্লকওয়াইজ আর এ ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এই বিন্দুর সাপেক্ষে হবে F1 ইন্টু এক্স, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস আর এটাকে মাইনাস করে দেবো F2 ইন্টু এক্স। তাহলে 5x - 5x ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে টি নেট ইকুয়ালস টু 0, এফ নেট নট ইকুয়ালস টু 0, টি নেট ইকুয়ালস টু 0। তাহলে একটা কন্ডিশান ফুলফিল করেছে কিন্তু অন্য একটা কন্ডিশান যেটা লাগে সেটা ফুলফিল করতে পারেনি। অর্থাৎ বস্তুটা ঘুরবে না, বস্তুটা এই দিকে ট্রান্সলেশন করবে, চলন নিয়ে চলতে থাকবে, এখানে ঘূর্ণন থাকবে না।
এখন আমি যদি এরকম করে একটা বল প্রয়োগ করি, 2 নম্বরের এক্সাম্পল আমি দেব। এখানে F2 সমান 5 নিউটন বলবো। সেক্ষেত্রে এফ নেটের ভ্যালু কত হবে? দেখো, এদিকের বলটাকে যদি আমি +5 ধরি, উল্টো দিকে হবে -5, তখন আমি এটাকে 0 নিউটন বলতে পারবো। আর টি নেট কী হবে না, এও দেখো ও বিন্দুর সাপেক্ষে এও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। দুটোই যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে দুটোই পজিটিভ হবে। তাহলে আমি 5x × 5x 10x লিখতে পারবো। এবার এক্সের ভ্যালুটা যদি আমি 1 মিটার মনে করতাম তাহলে হতো 10 × 1 সমান হবে 10 নিউটন মিটার। সরি, হ্যাঁ, এটাও 1, এটাও 1, তাহলে 5 নিউটন মিটার এর জন্য 5 নিউটন মিটার। সেখান থেকে আমরা টি নেট একটা পেতাম। তাহলে এই অবস্থায় আমরা লিখে ফেলতে পারতাম যে এই ক্ষেত্রে টি নেট নট ইকুয়ালস টু 0, এফ নেট ইকুয়ালস টু 0। এই অবস্থায় আমরা বুঝতেই পারছি যে এর ট্রান্সলেশন ঘটবে না, অর্থাৎ বস্তুটা যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে। ওই একটা বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে বস্তুটা ঘুরতে থাকবে। এরকম আমরা অনেক উদাহরণ পাব যেখানে আমরা দেখব যে দুটোই 0, টি নেটও 0, এফ নেটও 0। এবার আমরা সেটার কথা আলোচনা করব যে কিভাবে থাকলে বস্তুটার ওপর বল প্রযুক্ত হলেও সেই বলের লব্ধির মান 0 হয় এবং সেক্ষেত্রে টর্কের লব্ধিও 0 হয়। ধরা যাক একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমি এখানে আলম্ব দিয়ে রেখেছি, ফালক্রাম বা আলম্ব দিয়ে ঠেকা দিয়ে রেখেছি। এটাকে ধরে নেওয়া যাক এফ বলা হলো। এবার এই বস্তুটার কোনো ভর নেই, ওজন নেই, এই বস্তুটার কোনো ওজন নেই। আমরা কি করছি, এই বস্তুটার উপর F1 বল এদিকে প্রয়োগ করছি আর F2 বল এদিকে প্রয়োগ করছি। কেন আমরা ওজন নিইনি না, ওজন থাকলে কি হবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরে যাব। আমরা ফার্স্ট সিম্পল করব, এটাকে ওজন নেই বলে আমরা ধরেছি। ওজন নেই তো এরকম হতে পারে না, বস্তু থাকা মানে তার ওজন থাকবে। ফার্স্ট আমরা এটা বুঝে নেব যে ব্যাপারটা কি হচ্ছে। এখানে আমরা এফ নেট যদি বের করি তাহলে কি পাবো, আর টি নেট যদি বের করি কি পাবো। ফার্স্ট তুমি লক্ষ্য করো যে এখানে এটা ধরা যাক এক্স দূরত্বে আছে, এটাও ধরা যাক এক্স দূরত্বে আছে, F1টাও ধরা যাক 5 নিউটন, F2ও ধরা যাক 5 নিউটন। স্বাভাবিকভাবে এখানে মনে হতে পারে যে আমার এখানে এফ নেট 5 + 5 সমান 10 নিউটন, কিন্তু এটা ভুল বলা হবে, কারণ এখানে যে আলম্বটা রয়েছে এখানে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, অর্থাৎ বস্তুটা কোনো দিকে যাবে না, এই জায়গায় ঠেকানো আছে এবং দুদিকে বল দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে বস্তুটা ওই জায়গায় স্থির রয়েছে। তার মানে বুঝতে হবে এই দিকে একটা প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে, যেটার ভ্যালু আমরা বের করতে পারবো। এফ নেট ইকুয়ালস টু, আমরা এইদিকে লম্ব প্রতিক্রিয়া, এইদিকে 5, এইদিকে 5, তাহলে লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, এই জন্য মাইনাস চিহ্ন দিয়েছি। এটাকে আমি 0 বসাবো, 0 বসালে আমি এখান থেকে যেটা পাবো এন ইকুয়ালস টু 10 নিউটন। অর্থাৎ আমরা এফ নেট এখানে 0 পেলাম। এবারে আমি চলে আসব টি নেটে। টি নেট কী হবে, দেখো এ হচ্ছে এই দিকে ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, আর এই দিকে ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তারটা পজিটিভ, তাহলে আমি এটা প্রথমে লিখব 5 × x, আর এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে নেগেটিভ 5 × x। সেখান থেকে আমি পাবো টি নেট ইকুয়ালস টু 0। তাহলে তুমি বুঝতেই পারছো যে একটা বস্তুর সাম্য, অর্থাৎ এফ নেট ইকুয়ালস টু 0 এবং টি নেট ইকুয়ালস টু 0 পেতে গেলে তার ওপরে আমরা যে বলগুলো প্রযুক্ত হচ্ছে, হ্যাঁ, সেগুলো এমনভাবে প্রযুক্ত হবে যেটা সমান ও বিপরীত হতে হবে, যেগুলোর সমষ্টি 0 হবে। এবং টি নেট 0 হতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে ক্লকওয়াইজ যতগুলো বলের ভ্রামক রয়েছে বা যতটা মানের ক্লকওয়াইজ বলের ভ্রামক রয়েছে, ঠিক তার উল্টো মানের বলের ভ্রামক অবশ্যই থাকবে।
এই হলো গিয়ে আমাদের একটা বস্তুর সাম্য সম্পর্কে আলোচনা। ধরো এবারে আমি সেই সাম্যটাকে আমি আরেকটু বিস্তৃত করতে চাই। আমাদের যে সিলেবাস বাংলা মিডিয়ামে বা ওয়েস্ট বেঙ্গল সিলেবাস, সেখানে কিন্তু বলের যে সাম্যের ব্যাপারটা খুব বেশি আলোচনা করা হয়নি, কিন্তু আইসিএসসি বা সিবিএসসিতে বলের সাম্যের যে বিষয়গুলো রয়েছে ক্লাস 10-এ রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারগুলোতে রয়েছে, সেখানে কিন্তু ওটাই খুব ইম্পর্ট্যান্ট। সেখানে এই অঙ্কগুলো করে দেওয়া হয়। আর যেহেতু তোমাদের করা নেই, আমি এই অঙ্কগুলো তোমাদেরকে একটু দেখতে বলবো। ধরো তোমাকে বলেছে একটা মিটার স্কেল, একদম পার্টিকুলার ওখানে যে প্রবলেমগুলো দেওয়া থাকে, একটা মিটার স্কেল, এই মিটার স্কেলটার ওজন, মিটার স্কেলের ওজন ধরা যাক 1 কিলোগ্রাম ফোর্স। একটা মিটার স্কেলকে আমরা এখানে রেখেছি, এর 20 দাগে, মিটার স্কেল মানে কত, 0 থেকে 100 দাগ থাকে, 100 দাগ মানে কি 100 সেন্টিমিটার। 20 দাগে এরকম করে একটা আলম্বতে মিটার স্কেলটাকে ঠেকানো হয়েছে। এবার তোমাকে বলবে যে এই প্রান্তে একটা বল 5 কিলোগ্রাম ফোর্স, একটা বল না বলে আমি ওজন বলবো, 5 কিলোগ্রাম ফোর্স ওজন এখানে ঝুলানো হলো। আর এই প্রান্তে একটা আননোন ওজন ঝুলানো হলো। এই আননোন ওজনের মান কত হলে এই যে স্কেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ যেমন ছিল তেমন থাকবে। একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, যে এখানে আমি 100 কিলোগ্রাম ফোর্সের কথা বলেছি, 1 কিলোগ্রাম ফোর্সের কথা বলেছি মিটার স্কেলটার ওজন। মিটার স্কেলটার যে ওজন, টোটাল ওজন যদি আমি পাই, তাহলে এই অংশটার ওজন আমি পেয়ে যাব। 1 মিটারে অর্থাৎ 100 সেন্টিমিটারের ওজন যদি আমি 1 কেজি ফোর্স, কিলোগ্রাম ফোর্স বলি, তাহলে 20 সেন্টিমিটারের কি হবে, 1/100 ইন্টু 20 সমান হবে 1/5 কিলোগ্রাম ফোর্স। অর্থাৎ এইখানের এই মিটার স্কেলের যে ওজন, সেটা এই রকমভাবে নিচের দিকে কাজ করছে। সেই ওজনটা হবে 0.2 কিলোগ্রাম ফোর্স। এখানে আমি লিখে ফেলবো 0.2 কিলোগ্রাম ফোর্স। এরপরে বাকি থাকলো 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের ওজন। তাহলে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের ওজন যদি 1 কিলোগ্রাম ফোর্স হয়, 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের ওজন কত হবে না 1/100 গুণিতক 80। তাহলে 20 দিয়ে ভাগ করলে 20 4 80, 20 5 100, 4/5 কিলোগ্রাম ফোর্স। 4কে 5 দিয়ে ভাগ করলে 0.8 পাবে। অর্থাৎ এই রকম একটা মধ্যিখান থেকে এর ওজন কাজ করবে 0.8 কিলোগ্রাম ফোর্স। তাহলে এখানে আমাদেরকে বলের ভ্রামক টর্কের, নেট টর্কের মান বের করতে হবে। নেট টর্কের মান যদি 0 হয় তবেই এটা ব্যালেন্সে থাকবে, সামনে থাকবে। নেট ফোর্সের মান আমি এখানে বের করব না, কারণ আমরা জানি এখানে ঠেকানো আছে, মানে যতক্ষণ এই যে ঠেকানো, যেটার উপর ঠেকানো আছে, যতক্ষণ সে সইতে পারছে তত সময় এদিকে যত ওজন পড়ু না কেন তার সমান মানের লম্ব প্রতিক্রিয়া আপনাতেই তৈরি হয়ে যাবে। এটা আমাদেরকে প্রকৃতি দান করেছে, ভালোবেসে আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বুঝতেই পারছো যে এখানে এই ওজন আছে, এই ওজন আছে, এই ওজন আছে, আর এই ওজন আছে, মানে এগুলো সব বল। ওজন মানে কি, বল, এক প্রকার ফোর্স। ওজন, ভার, ওয়েট, যাই বলো না কেন, সেটা হলো পৃথিবী যে বলে আমাদেরকে টানছে। তাহলে বল, ওজন হলো এক প্রকার বল। তাহলে এইগুলোর সব ভ্রামক আমরা পাবো। কার সাপেক্ষে আমরা ভ্রামক নির্ণয় করব না, এই ও বিন্দুর সাপেক্ষে ভ্রামক নির্ণয় করব। বাকি বিন্দুগুলোর নাম দিয়ে দেবো এ, বি, সি, ডি। এইভাবে আমরা এই বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম। ও বিন্দু সাপেক্ষে যদি আমি বলের ভ্রামক নির্ণয় করতে চাই, প্রথমে আমি যদি বলি এইটা এক্স কেজি ওজন, আমি এক্স কেজির মানটা জানি না, সেটাই আমাকে এখানে জানতে চেয়েছে আমার কাছে এই প্রশ্নটাতে। তখন আমি কি করব,
না আমাকে ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকগুলো ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, তারপরে সেই বলের ভ্রামকগুলোকে যোগ করে নিতে হবে। যোগ করে সেটাকে আমি যদি 0 পুট করি তাহলে আমি আননোন ভ্যালুটা মান পেয়ে যাব। অথবা আমি কি করব না ক্লকওয়াইজ বলের ভ্রামকগুলো আর অ্যান্টি ক্লকওয়াইজ বলের ভ্রামকগুলো এক জায়গায় করব, করে তাদেরকে ইকুয়াল করে দেবো, তাহলে আমরা পাব। কারণ ক্লকওয়াইজ যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি নেগেটিভ হয় পজিটিভ হয় তাহলে ক্লকওয়াইজ হবে নেগেটিভ। তাহলে দুটোকে একসঙ্গে যখন বসাবো সেটাকে 0 বসালে এটাকে নেগেটিভগুলোকে ওই দিকে নিয়ে গেলে একই ব্যাপার হবে। এই কারণে এফ টি নেট 0 হতে গেলে টি নেট ইকুয়ালস টু 0, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ বলের ভ্রামকের সমষ্টি, বলের মোট বলের ভ্রামক, অ্যান্টি ক্লকওয়াইজ মোট বলের ভ্রামক সমান হচ্ছে ক্লকওয়াইজ মোট বলের ভ্রামক। অ্যান্টি ক্লকওয়াইজ মোট বলের ভ্রামক কী কী আছে? অ্যান্টি ক্লকওয়াইজ কে করছে? এ করছে আর এ করছে। ক্লকওয়াইজ কে করছে? এ করছে আর এ করছে। খুবই সহজ, তাহলে আমরা এটা আগে বসিয়ে দেবো। এবারে আমি এই যে দূরত্বটা 20 বলেছিলাম, এটা কি হবে? এটা মধ্যিখানে হবে 10। এটা কত হবে? এটা কত হবে না পুরোটা 80 ছিল, তাহলে এটা হবে 40। এবারে আমি ধীরে ধীরে এটাকে বসাবো। ফার্স্টে আমি কি করব, এই অ্যান্টি ক্লকওয়াইজ বলের ভ্রামক প্রথমে বের করার চেষ্টা করব। এই বলটা কত? এই বলটা হলো 5 কিলোগ্রাম ফোর্স, 5 গুণিতক 10 নিউটন। 5 কিলোগ্রাম ফোর্স মানে 50 নিউটন। 20 কিলোগ্রাম ফোর্স মানে এটার সঙ্গে 10 2 নিউটন। 8 কিলোগ্রাম ফোর্স মানে 8 নিউটন। আর এটা তো আমি জানি না, এক্স ইন্টু 10 আমরা লিখব। 10 এক্স কেজি ফোর্স মানে 10x নিউটন, এইভাবে আমরা লিখব। আমরা 10 না গুণ করলেও আমরা কিন্তু সেম রেজাল্ট পেতাম। যাকে তাহলে এখানে 50 নিউটন হলো এই বলটা। এই দূরত্ব কত না এখান থেকে এটা 20 সেন্টিমিটার। আমি সেন্টিমিটারেই গুণ করব, কারণ সবগুলোই সেন্টিমিটারে হবে। নিউটন সেন্টিমিটার হলে কোনো ক্ষতি নেই। 50 ইন্টু 20। এবারে আমরা করব কি 2 প্লাস 2 গুণিতক 10 সমান ক্লকওয়াইজ বলের ভ্রামক। ক্লকওয়াইজ বলের ভ্রামক কী হবে? এটা হচ্ছে 8 নিউটন 40 সেন্টিমিটার দূরে। 8 গুণিতক 40। আর এটা কত? 10x নিউটন। দূরত্ব কত না এটা 20 আর এটা 180 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। এবারে আমি এগুলো করে ফেলবো। এটা হলো 10 0 0, এটা হলো 20, এটা হলো 120, আর এটা হলো 800x। এই 800xকে একদিকে রেখে বাকিগুলোকে এদিকে আনলে কি হবে? এটা থেকে এটা বাদ দিলে 1000 প্লাস 20 মাইনাস 120। সেখান থেকে আমি এক্সের ভ্যালু পাবো কত? 1000 প্লাস 20 মাইনাস 120। 1020 মাইনাস 120, সেইটা পাবো 0 0 9। এখানে 10 থেকে 1 বাদ দিলে পাবো 9। এইটাই হবে 900। এবারে আমরা এখানে দেখছি যে 800 ইন্টু এক্স, 800 ইন্টু এক্স সমান 900। তাহলে এটা হবে 900/800, অর্থাৎ 9 এর 8। তাহলে এখানে যে ওজনটা চাপাতে হবে তার ভ্যালু কত হবে না 9, মানে 9 এর 8 মানে কত হবে? 8 একে 8 দশমিক, 8 একে 8 2 5 2 0, 8 4 8 2 16, আর 8 5 40। এত কিলোগ্রাম ফোর্স হবে অ্যান্সার। এই অঙ্কটা আমি করালাম কেন না, এখানে তোমার একটা আইডিয়া হলো যে একটা বস্তুর উপর টোটাল যে ওজনগুলো পড়ছে, বস্তুর নিজস্ব ওজন আরও যে ওজনগুলো পড়ছে, সমস্ত ওজনগুলো তোমরা দেখতে পেলে যে সমস্ত ওজনগুলো এর উপর দিয়ে যাচ্ছে।
মনে হচ্ছে কি না আমার হচ্ছে এটাকে ব্যালেন্স রাখতে গেলে, এটাকে যদি সাম্যে রাখতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে এই ওজনগুলো সব এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই ওজনগুলো সব ওই বিন্দু দিয়ে যাচ্ছে। এখান থেকেই তুমি এই ভার কেন্দ্রের ধারণা পেতে পারবে। আর একটু ভালো করে দেখা যাক, অনেকগুলো বল নিয়ে এবার আলোচনা করি, তারপরে আমি ভার কেন্দ্রতে ধীরে ধীরে যাব। ধরো এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুটার উপর এইখানে F1 বল প্রযুক্ত হচ্ছে, এইখানে F2 বল প্রযুক্ত হচ্ছে, আর এইখানে F3 বল প্রযুক্ত হচ্ছে। এই বস্তুটার এইখানটায় আমি মূল বিন্দু আমি যদি ধরি, তাহলে এই দূরত্বটাকে x1, এই দূরত্বটাকে x2 আর এই দূরত্বটাকে x3 ধরা হলে ও বিন্দুর সাপেক্ষে এই বলগুলোর ভ্রামক আমরা পেয়ে যাব এবং বলগুলোর লব্ধিও পেয়ে যাব। এখানে F নেট প্রথমে আমরা লিখব, F নেট ইকুয়ালস টু হবে F1 প্লাস F2 প্লাস F3। কেন না, এরা হচ্ছে সমান্তরাল, আর আমরা জানি বল হলো ভেক্টর রাশি। সমান্তরাল দুটো ভেক্টরের যে মান সেটা সরাসরি যোগ করা যায়, তাহলে এটা হবে F1 প্লাস F2 প্লাস F3। এখন আমি এই বলগুলোর ভ্রামক ও বিন্দুর সাপেক্ষে নিতে চাই, তাহলে ও বিন্দুর সাপেক্ষে বলগুলির মোট ভ্রামক সমান কি হবে, F1 ইন্টু x1 প্লাস F2 ইন্টু x2। কেন প্লাস করছি না, সবগুলোই মাইনাস, সবগুলো একসঙ্গে একদিকে একটা সেন্সে হবে, মাইনাস চিহ্ন আগে বসিয়ে নাও। সবগুলোই হচ্ছে ক্লকওয়াইজ করছে, F2 x2 আর এটার সঙ্গে এই F3 সঙ্গে x3 গুণ হবে, প্লাস F3 টু x3। এই বলগুলো, এটাকে আমি বলের ভ্রামককে আমি এরকম করে লিখব, সামেশান Fi xi। অনেকগুলো যদি বল থাকতো তখন আমি n সংখ্যক বল থাকলে এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম। আর এখানে F নেট সমান আমি কি লিখতে পারবো, F1 প্লাস F2 প্লাস F3। অনেকগুলো যদি বল থাকতো সেখানে আমরা লিখতে পারতাম I ইকুয়ালস টু 1 টু n, যত সংখ্যক বল আছে সেই সংখ্যাটা হলো n, সামেশান Fi। এই হলো গিয়ে নেট ফোর্স, আর এই হলো গিয়ে নেট টর্ক বা সম্পূর্ণ বলের ভ্রামক। এখন ভালো করে তোমাকে বুঝতে হবে যে এই বস্তুটা, আবারও আমি আঁকছি এই বস্তুটাকে, এই বস্তুটার উপর কোথায় এই F নেট প্রযুক্ত হলে, কোথায় কোথায় F নেট প্রযুক্ত হলে, F নেট প্রযুক্ত হলে লব্ধি বলের মান একই হতো। F নেট মানেই তো লব্ধি বল, বলের মান, এবং এই নেট বলের যে ভ্রামক ও বিন্দুর সাপেক্ষে সেটা একই হতো। সেই বিন্দুটা আমি খুঁজে পাওয়ার চেষ্টা করব যে কোথায় এই F নেট প্রযুক্ত হলে, অর্থাৎ আমি এটাকে যদি x ধরি তাহলে F নেটের জন্য বলের ভ্রামক হবে F নেট ইন্টু x। এই F নেট ইন্টু এক্সকে আমি যদি এটার সঙ্গে টি নেটের সঙ্গে সমান করি তাহলে x এর ভ্যালু কি পাবো না, x এর ভ্যালু পাবো x ইকুয়ালস টু টি নেট টাউ নেট বাই F নেট। টাউ নেট হচ্ছে কি, সামেশান Fi xi, আর F নেট ইকুয়ালস টু হচ্ছে সামেশান Fi। অর্থাৎ আমি কোনো বস্তুর উপর যতগুলো বল প্রযুক্ত হচ্ছে, ভালো করে শুনতে হবে, খুব ভালো করে এটাকে শুনতে হবে, উপলব্ধি করতে হবে। কেউ তোমাকে বুঝিয়ে দিতে পারবে না তুমি যদি না বুঝতে চাও, তোমাকে উপলব্ধি করে বুঝতে হবে যে আমি এখানে এই বস্তুর উপর অসংখ্য বল প্রযুক্ত, আমরা 3টে বল দেখিয়েছি, এরকম অনেক বল প্রযুক্ত হয়েছে যদি ধরি তাহলে আমি F নেট সমান সামেশান Fi লিখতে পারবো, আর টি নেট সমান সামেশান Fi xi লিখতে পারবো। এই বলগুলো যদি একটা বিন্দু দিয়ে যেত, ভালো করে শোনো, এই বলগুলো যদি একটা বিন্দু দিয়ে যেত এবং সেই
বিন্দুতে যখন ওই এফ নেট বলটা প্রযুক্ত হয় তখন তার আগের যে বল ভ্রামক এখনকার বল ভ্রামকের সঙ্গে সমান হতো। তখন আমি এইভাবে এটাকে লিখতে পারতাম, এক্স যে দূরত্বে এটা সমান হতো সেটাকে আমি এক্স লিখতে পারতাম। এইটার ক্ষেত্রে আমি দেখতে পাবো যে এখানে যদি আমার এই জায়গাটা যদি আমি ঠেকা দিয়ে রাখতাম ওই বস্তুটাকে, তাহলে কিন্তু বস্তুটা সাম্যে থাকবে। কারণ আমি জানছি যে এই দিকে তার সমস্ত বলের ভ্রামক এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দু দিয়ে গেলে তখন আমি টি নেট ইকুয়ালস টু 0 বলতে পারতাম। কারণ এখানে যদি আমি ঠেকা দিই তাহলে এফ নেটের সমান ও বিপরীতমুখী একটা লম্ব প্রতিক্রিয়া বল এখানে সৃষ্টি হতো। আর বাকি কাজ করতো কে না, এর সাপেক্ষে আমি এই ও বিন্দুর সাপেক্ষে আমি এর যে ভ্রামক বলছি, অর্থাৎ এফ নেটের যে ভ্রামক সেই ভ্রামকটা এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তখন আমি এই বিন্দুকে যদি আমি মূল বিন্দু ধরে নিই, এই বিন্দুর সাপেক্ষে আমি বলের ভ্রামক কত পাবো না 0 পাবো। এই বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক আমি 0 পাবো। অর্থাৎ এই বস্তুটার উপর যতগুলো বল প্রযুক্ত হচ্ছে সব বলের সমষ্টিকে প্রশমিত করলো এই এন। তার জন্য আমি এফ নেট এখানে 0 পেয়ে গেলাম। এই আলোচনাটার পরের আলোচনা করছি, কিন্তু এফ নেট আমি 0 পেয়ে গেলাম। আর এখানে টি নেটও 0 পাবো যদি এই বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নেওয়া হয়। এই বিন্দুর সাপেক্ষে সমগ্র বলের ভ্রামক 0 হয়ে যাবে। এই বিন্দুর সাপেক্ষে সমগ্র বলের ভ্রামক 0 হয়ে যাবে। তখন এই বস্তুটাকে আমি ইকুইলিব্রিয়ামে আছে বলে মনে করতে পারবো। অর্থাৎ একটা বস্তু যখন আমরা রাখি, ধরো আমার এই আঙুলের উপর আমি পেনটা রাখার চেষ্টা করছি, দেখো পেনটা কিন্তু পড়ে যেতে চাইছে। কেন না, তার যে ওজন, তার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন অংশে যে বিন্দু বস্তুগুলো রয়েছে, অর্থাৎ একটা দৃঢ় বস্তু যদি বলি এই পেনটাকে, তাহলে এই দৃঢ় বস্তুর ওপর অসংখ্য বিন্দু রয়েছে। সমস্ত বিন্দুগুলোর যে ওজন সেটা নিচের দিকে কাজ করছে, এবং আমাদের খুব ভাগ্য ভালো যে এই ওজনগুলো সব প্যারালালি কাজ করছে। যেরকম আমি এখানে দেখালাম, এখানে এই ওজনগুলো সব সমান্তরালে নিচের দিকে একই দিকে কাজ করছে। তাহলে এখানে এই বস্তুটার মধ্যে যতগুলো বস্তু রয়েছে, প্রত্যেকটা বিন্দু বস্তুর ওজনের সমষ্টি এই পুরো বস্তুটার ওজনের সঙ্গে সমান। এবারে সেটা কোন দিক দিয়ে কাজ করছে আমি বলবো। যদি আমি ধরে নিই এরকম একটা বিন্দু পাওয়া যায়, যেই বিন্দুর সাপেক্ষে এই বস্তুর ওপর যে ওজনগুলো কাজ করছে সমস্ত ওজনের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি 0, সেই বিন্দুটার উপর যদি আমি রাখি, এখানে যেমন ঠেকা দিয়েছিলাম, এখানে আমি যদি রাখি তাহলে কিন্তু পেনটা থাকবে। এখানে কিন্তু পেনটা একটা জায়গায় ব্যালেন্সে থাকবে। দেখো থাকলেও বাতাস আছে, একটু পড়ে যেতে পারে, কিন্তু আলটিমেট অন্য যদি বল না প্রযুক্ত হয় তাহলে এ ব্যালেন্সে থাকবে। অর্থাৎ একটা বস্তুর ওজন সব জায়গা থেকে কাজ করছে, কিন্তু একটা বিন্দু সাপেক্ষে ওজনের যে ভ্রামকগুলোর সমষ্টি যদি 0 হয়, তাহলে আমি বলবো যে ওই বিন্দুর উপরে বস্তুটাকে রাখলে, এখানে যেমন বস্তুটাকে রাখা হয়েছিল, সে ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে কি, বস্তুটার এফ নেট যেটা সমস্ত ওজন, এখানে আমি যদি এবারে এটাকে বস্তু বলে ধরি, এবারে আমি কি করব, এফ নেট না বলে আমি এমজি নেট বলবো। এবারে ডব্লিউ ধরবো। ধরো এরকম একটা বস্তু রয়েছে, এর উপর নানান বিন্দু রয়েছে। এই বিন্দুটার ওজন m1g w1, এই বিন্দুটার ওজন w4 m4g, এই বিন্দুটার ওজন w100 সমান হচ্ছে m100 × g। সমস্ত ওজন নিচের দিকে কাজ করছে, সমস্তগুলো হচ্ছে বল। তাহলে এই বলগুলোর জন্য কি হবে, একটা বস্তুকে তুমি ছেড়ে দাও, এই পেনটাকে ছেড়ে দাও,
কী হচ্ছে, পড়ে যাবে। দেখো সমানভাবে পড়ছে, তাহলে এখানে কি হচ্ছে, এর চলন ঘটছে, শুধুমাত্র ওজনগুলো সব নিচের দিকে পড়ছে। তাহলে এফ নেট নট ইকুয়ালস টু 0। এফ নেট নট ইকুয়ালস টু 0 হলে সামনে থাকতে পারবে, পারবে না। এবার আমি একে ঠেকা দেব, এইখানে আমি ঠেকা দিয়েছি। ঠেকা দেওয়ার ফলে যদি এইদিকে এন লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যেটা এইগুলো সবগুলোর সঙ্গে সমান, অর্থাৎ এন সমান W1 প্লাস W2 এরকম করে W100, সেক্ষেত্রে আমি এফ নেট ইকুয়ালস টু 0 লিখতে পারবো, কারণ এইগুলো এই দিকের বলগুলোর সমষ্টি ওই দিকের বলের সঙ্গে সমান। এখন আমার এফ নেট 0 হয়ে গেল। এবারে আমি খোঁজার চেষ্টা করব যে এই বস্তুটা প্রকৃতপক্ষে সামনে থাকবে কি না। প্রকৃতপক্ষে সামনে থাকতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এফ নেটের সঙ্গে সঙ্গে টি নেট ইকুয়ালস টু 0 খুঁজতে হবে। তাহলে আমি যদি এটাকে ও বিন্দু বলি, এই দিকের যে বলগুলো রয়েছে, এই দিকের যে বলগুলো রয়েছে সবগুলোই হচ্ছে এই দিকে ঘোরাবে ক্লকওয়াইজ। তাহলে এই বলের ভ্রামক অর্থাৎ ওজন, এখানে বল, এই সমস্ত ওজনের যে ভ্রামক সেটা ক্লকওয়াইজ ঘোরাবে, আর এই সমস্ত ওজনের যে ভ্রামক সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। এদের সবগুলোর ভ্রামক আর এদের সবগুলোর ভ্রামক যদি সেম হয়, তাহলে আমি বলতে পারবো যে এই বিন্দুটা দিয়ে সমস্ত ভর, সমস্ত ওজন কাজ করছে, টোটাল ডব্লিউ কাজ করছে, যেখানে ডব্লিউ সমান W1 প্লাস W2 প্লাস যতগুলো আছে W100, সমস্ত ওজন এই বিন্দু দিয়ে কাজ করছে। তার জন্য এখানে টি নেটটা আমরা 0 পাবো। কি বললাম না, আমি যদি এই বিন্দুটা আগে থেকে না জানতাম, আমরা এখানে বিন্দুটা যেন আমরা আগে থেকে পেয়ে গেছি এই হিসাবে ধরে নিয়েছি যে আমার এই বিন্দুর সাপেক্ষে সমস্ত বলের ভ্রামক, সমস্ত ওজনের ভ্রামকের সমষ্টি 0, তখন আমরা এই বিশেষ বিন্দুটাকে আমরা বলছি কি ওই বিন্দু দিয়ে সমস্ত ওজন কাজ করছে। আর কোনো বস্তুর মধ্যে একটা বিশেষ অদ্বিতীয় বা নির্দিষ্ট বিন্দু রয়েছে, যে বিন্দু দিয়ে বস্তুটার সমগ্র ওজন উলম্বভাবে নিচের দিকে কাজ করে, সেই বিন্দুকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র। আমরা আগে ভর কেন্দ্র জেনেছি, আর এখন জানছি যে ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্র কাকে বলে, এবারে আমরা সেই প্রসঙ্গে আসব। এবার এটাকে আমি যদি বলি না, এই ঠেকা দেওয়া নিয়ে আমি বুঝবো না, আমি বুঝবো অন্যভাবে। আমি কি করব না, এখানে কোনো নর্মাল কিছু নেই। আমি ধরবো যে এই রকম একটা বিন্দু, ও বিন্দু থেকে এটা x1 দূরত্বে রয়েছে, আর এটা x4 দূরত্বে রয়েছে, ওটা x100 দূরত্বে রয়েছে, এরকম করে সব দূরত্বে রয়েছে, আলাদা আলাদা দূরত্বে। তখন আমি দেখব যে সমগ্র ওয়েট যদি একটা বিন্দুতে কাজ করে এবং যে বিন্দুটা এই ও বিন্দু থেকে x দূরত্বে থাকে, সমস্ত ওয়েট যদি একটা বিন্দুতে কাজ করে, সমস্ত ওয়েট মানে কি m1 প্লাস m2 প্লাস, হ্যাঁ ওইগুলো সব জি দিয়ে গুণ করা থাকুক, m1g প্লাস m2g, যদি n সংখ্যক থাকে এখানে 100 না দিয়ে এবারে n করে দেবো, এখানে n করে দেবো, তাহলে হবে mng ইন্টু 100, অর্থাৎ টোটাল ওজনটা আমি যদি এই x দূরত্বে কাজ করতে বলে ধরে নিই, সেই টোটাল ওজনের যে ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, সেইটা কি হবে এর ভ্রামক সমস্তগুলোর বলের ভ্রামকের যে সমষ্টি m2g x2 mn g xn এর সঙ্গে যদি সমান হতো, তখন আমি এই এক্সটাকে আমরা বলতাম যে ভার কেন্দ্র বা ভার কেন্দ্রের অবস্থান। তখন আমরা এটাকে বলতাম ভার কেন্দ্রের অবস্থান। তাহলে তুমি ভর কেন্দ্রের সঙ্গে এর সাদৃশ্য একটা পাচ্ছ। ভর কেন্দ্র নির্ণয় করার যে সূত্র ছিল, সেখানে কি ছিল, x ইকুয়ালস টু mi xi বাই সামেশান mi। আর ভার কেন্দ্রের ক্ষেত্রে এটা হচ্ছে সেন্টার অফ মাস, হ্যাঁ এটা হচ্ছে সেন্টার অফ মাসের জন্য তুমি পেয়েছিলে। আর সেন্টার অফ গ্র্যাভিটির জন্য তুমি কি পেলে না, x ইকুয়ালস টু সামেশান mi g xi বাই সামেশান
mi ইন্টু জি, এইটা তুমি পেলে। তাহলে তুমি কিন্তু ভরকেন্দ্র সম্পর্কে তোমার কনসেপ্ট আছে, ভরকেন্দ্র সম্পর্কে তুমি ভালো করে জানো। এবারে তুমি কিন্তু ভারকেন্দ্র সম্পর্কে খুব ইজিলি বিচার করতে পারবে এবং তার সংজ্ঞাটা যখন বলা হবে সেটা তুমি সহজেই বুঝে নিতে পারবে। ফার্স্ট আমি ভারকেন্দ্রের সংজ্ঞাটা লিখে ফেলব। ভারকেন্দ্র কাকে বলে? ভারকেন্দ্র কাকে বলে? 1 নম্বর সংজ্ঞা, কোনো বস্তুর মধ্যে, কোনো বিস্তৃত বস্তু, কোনো দৃঢ় বস্তু বা বিস্তৃত বস্তু, কোনো বিস্তৃত বস্তুর মধ্যে থাকা সমস্ত কণার ওজন যে নির্দিষ্ট বিন্দুগামী হয় তাকে ওই বস্তুর ভারকেন্দ্র বলে। তাহলে একটা বড় বস্তু আছে, এরকম একটা বস্তু রয়েছে, বস্তুটা এরকম একটা গ্রাউন্ডের উপর বসে আছে, সেক্ষেত্রে বস্তুর এই বিন্দুটা এই নিচের দিকে এইরকম ওজন কাজ করছে, এই বিন্দুটার এরকম বিভিন্ন বিন্দুর ওজন সব নিচের দিকে কাজ করছে। এই সমস্ত ওজনগুলো আমরা বলছি কি, বস্তুর মধ্যে সমস্ত কণার ওজন, প্রত্যেকটা ওজন W1 W2 করে এগুলো সবগুলো যদি একটা বিন্দু থেকে কাজ করছে বলে ধরা হয়, তখন আমরা সেটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলবো বা ভারকেন্দ্র বলবো। ঠিক আছে। দ্বিতীয় সংজ্ঞা কি না, যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর মধ্যে থাকা কণাগুলির ওজনের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টির মান 0 হয়, সেই বিন্দুকে ওই বস্তু মানে এখানে সেই বিস্তৃত বস্তু, ওই বস্তুর ভারকেন্দ্র বলে। দ্বিতীয় সংজ্ঞাটা এই কোয়ান্টিটেটিভ সংজ্ঞা, আর প্রথম সংজ্ঞাটা কোয়ালিটেটিভ সংজ্ঞা। দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে খুব ইম্পর্টেন্ট সেই বিষয়টা, সেটা হলো গিয়ে ধরো এরকম একটা বস্তু রয়েছে, আমি সোজা করেই আঁকি, এরকম একটা বস্তু রয়েছে, এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে গ্রাউন্ডের উপর বসানো রয়েছে, বস্তুটার বিভিন্ন অংশের ওজন এইভাবে কাজ করছে। তাহলে এদের আমরা এই রিলেশান থেকে এদের এই যে মোট যে ওজন W1 W2 এরকম করে WN, মোট যে ওজন ধরা যাক এই বিন্দু দিয়ে কাজ করছে। কিন্তু দেখো এই বিন্দুটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে পেলাম না, আমরা কিন্তু এখানে একটা উলম্ব রেখার উপরে পাবো, কারণ তুমি এই হিসেব অনুযায়ী যাও, এই সব অনুযায়ী এক্সট্রা এইখান থেকে তুমি বলতে পারো, এখান থেকে বলতে পারো, এখান থেকে ধরতে পারো, একই তো ব্যাপার। তাহলে তুমি একটা উলম্ব রেখা পাচ্ছ, এখানে কিন্তু বিন্দু পাচ্ছ না। তাহলে তুমি এখানে যেটা বিন্দু বলে দাবি করছো, সেই বিন্দুটা কিন্তু এমনি সহজে পাবে না। সেটা পাওয়ার জন্য কি করতে হবে না, তোমাকে বলতে হবে যে একটা বস্তুকে আমি বিভিন্নভাবে রাখবো, যেভাবেই খুশি আমরা রাখতে চাই। ধরো এইরকম একটা বস্তুকে গ্রাউন্ডের উপর রেখেছি, এই অবস্থায় তার ওজন এই রকম একটা উলম্ব রেখা বরাবর কাজ করছে, ধরো এ বি। সেটা এবার এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিতে এই যে খাঁজটা ধরো এইরকম হয়ে আছে, একটু ছোট বড় হবে তোমরা মানিয়ে নেবে।
এই তখন দেখা যাবে এখানে আবার একটা আমি সিডি রেখা পেলাম, ওই রেখা বরাবর ওজনটা গেছে। কিন্তু তুমি যদি দেখো যে এই রেখাটা এখন এই রেখাটার অবস্থান, এই রেখাটা যদি আমি এঁকে দিতাম ওই বস্তুটার উপর, তাহলে এখন এই রেখাটার অবস্থান আমরা এইরকম করে দেখতে পেতাম, এটা AB। তাহলে এই অবস্থায় উলম্ব বিন্দুর উপর এই সবগুলো বিন্দুর মধ্যে ভার কেন্দ্র থাকার সম্ভাবনা ছিল। এই অবস্থায় এখানে সবগুলো বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু ভার কেন্দ্র হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যখন তুমি ঘুরিয়ে দিলে তখন তুমি একদম শিওর হয়ে গেলে যে প্রকৃত ভার কেন্দ্রটা কে। কারণ এই অবস্থায়ও যে ছিল, যে বিন্দুটা ছিল, যেভাবেই রাখো না কেন, একটা বস্তুকে যেভাবেই রাখো না কেন, তাহলে কোনো বিস্তৃত বস্তুর মধ্যে থাকা সমস্ত কণার ওজন যে নির্দিষ্ট বিন্দুগামী হয় তাকে যেভাবেই রাখা হোক না কেন, যে বস্তুটিকে যেভাবেই রাখা হোক না কেন, যে নির্দিষ্ট বিন্দুগামী হয় তাকে ওই বস্তুর ভারকেন্দ্র বলে। তোমরা এটা খাতায় লিখে নেবে। তাহলে কোনো বিস্তৃত বস্তুর মধ্যে থাকা সমস্ত কণার ওজন, হ্যাঁ, কোনো বিস্তৃত বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, কোনো বিস্তৃত বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, কোনো স্থানে বস্তুকে কোনো স্থানে যেভাবেই রাখা হোক না কেন, বস্তুর মধ্যে থাকা সমস্ত কণার ওজন যে একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, এখন একটু ভাষাটাকে চেঞ্জ করতে হবে, একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, ওই বিন্দুকে ওই বস্তুর ভারকেন্দ্র বলে। কেমন? তাহলে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। শুধু একটা বিষয় মুখস্থ করে নিলাম, একটা সংজ্ঞা বলে বুঝে নিলাম, মুখস্থ করে নিলাম, মনেও রেখে দিলাম, কিন্তু ফিল না করা পর্যন্ত ওইটার কিন্তু কোনো দাম থাকবে না। এখানে ফিজিক্সে তোমার এই ভারকেন্দ্র এগুলোতে ফিল করতেই হবে তোমাকে, যে করে হোক এটাতে ফিল আনতে হবে। যাকে ভারকেন্দ্রের আমরা সংজ্ঞা পেয়ে গেলাম এবং তার যে রিলেশন নিউমেরিক্যাল বা যে রাশিমালা এক্সপ্রেশান, সেই এক্সপ্রেশানগুলো এখনও আমরা লিখে রেখেছি। সেই রাশিমালাগুলো আমি এখানে লিখব। ধরো এইরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুর 1 নম্বর বিন্দু, 2 নম্বর বিন্দু, এরকম করে n নম্বর বিন্দু। 1 নম্বর বিন্দুর ওজন m1g, 2 নম্বর বিন্দুর ওজন m2g, n নম্বর বিন্দুর ওজন mn(g) কাজ করছে। আমি এইরকম একটা ও বিন্দুর সাপেক্ষে এর দূরত্ব x1, এর দূরত্ব x2, এরকম করে ওর দূরত্ব xn, আমি সেটা আঁকবো না, তোমরা মনে রাখতে পারবে, এটা দেখলেই বুঝতে পারছো। এবার এখানে ধরা যাক পুরো ওজনটা এখানে কাজ করছে x দূরত্বে। তাহলে x দূরত্বে যে ওজনটা কাজ করছে সেটা w = w1 + w2 ... wn। সেখানে ভারকেন্দ্রের যে সংজ্ঞা, সেখান থেকে আমি কি লিখতে পারবো, w × x সমান হবে প্রত্যেকটার আলাদা আলাদা করে যে বলের ভ্রামক পাবো সবগুলোর সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই বলের ভ্রামক হবে m1g × x1 + m2g × x2, এটা আমরা আগেও দেখিয়েছি, mn(g) × xn। কেমন? তাহলে x = আমি লিখতে পারবো m1 x1g + m2 x2g + mn xn(g)। আর এখানে w এর জায়গায় আমি কি লিখতে পারবো, w1 + w2 + wn, এরকম লিখতে কি হবে, m1g + m2g + mn(g)। কেমন? এবার তুমি যদি দেখো জিগুলোকে যদি কমন নিতে পারো, m1 x1 + m2 x2 mn xn g কমন নিয়ে নিলে, বাই m1 + m2 + mn g কমন নিয়ে নিলে, জি কেটে দিলে, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা কি পাচ্ছ না, এটা কিন্তু তুমি সেন্টার অফ মাস পেয়ে যাচ্ছ। দেখো এক্ষেত্রে আমি এখানে যদি x হচ্ছে, এটা আছে সেন্টার অফ গ্র্যাভিটি, CG বা COG যদি আমি লিখি, তাহলে আমি এখানে যেটা পাচ্ছি ∑mi xi/∑mi, এটা হলো x সেন্টার অফ মাস,
সেন্টার অফ মাসের পজিশন পেয়ে যাচ্ছি। তার মানে এই বস্তুটার ক্ষেত্রে আমরা দেখলাম যেখানে সেন্টার অফ মাস আছে সেখানেই সেন্টার অফ গ্র্যাভিটি আছে। তার মানে আমি বলতেই পারি যে একটা বস্তুর সেন্টার অফ মাস সমান সেন্টার অফ গ্র্যাভিটি। ব্যাপারটা খুব আনন্দদায়ক হচ্ছে আমাদের কাছে যে ওরে বাবা, আমরা সেন্টার অফ মাস আলাদা করে জানলাম, সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা করে জানলাম, আবার দেখছি সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস এক। ব্যাপারটা কিন্তু তা নয়, একটুখানি আলাদা আছে। সেই আলাদাটা কখন বোঝা যাবে না, যখন তুমি একটা ছোট্ট বস্তু নিয়ে কাজ করছো একটা জায়গায়, তখন তার উপর সব বিন্দুতে জি এর মান একই, এখানেও জি, এখানেও জি, এখানেও জি, এখানেও জি, এখানেও জি, সব জায়গায় জি এর মান একই। কিন্তু তুমি যদি একটা বড় বস্তু নাও, ধরা যাক হিমালয় পর্বত, এই উদাহরণটাই সবসময় দেওয়া হয়, এটা একটা বড় বস্তু হিমালয় পর্বত, তার এখানে জি আর এখানে জি আলাদা, নিচের দিকে জি এর মান বেশি, উপরের দিকে জি এর মান কম। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি মিলবে না, কারণ এখানে জিগুলো কমন যাবে না, এখানে জি1 হয়ে যাবে, এখানে জি2 হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন কমন যাবে না, তখন কিন্তু তুমি জিকে কাটতে পারবে না, তখন কিন্তু সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এক হবে না। কি মনে থাকবে তো তোমাদের সবার যে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা যে সমস্ত বস্তু নিয়ে কাজ করি সে সমস্ত বস্তুর ক্ষেত্রে এরা এক, সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাস এক। কিন্তু যখন বস্তুটা খুব বড় হবে, তার সকল বিন্দুতে জি এর মান সমান নয়, তখন এই জিগুলো ভ্যানিশ হবে না, তখন আমরা বলবো বস্তু সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস এক নয়। বোঝা গেল? এবার হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটা উপরে থাকবে, সেন্টার অফ মাস উপরে থাকবে না সেন্টার অফ গ্র্যাভিটি উপরে থাকবে? এক নয় মানে আলাদা আলাদা জায়গায় থাকবে, বুঝতেই পারছো? হ্যাঁ, সেক্ষেত্রে কোনটা উপরে থাকবে? দেখো আমরা বলেছি যে জি এর মানটা নিচের দিকে বেশি, ওয়েটটা বেশি কন্ট্রিবিউট হবে নিচের দিকের অংশ থেকে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচে থাকবে আর সেন্টার অফ মাসটা উপরের দিকে থাকবে। এইটা তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে ভার কেন্দ্র কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা জানলে, আর ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র কখন এক হয় তখন সেই সংজ্ঞাটা সেই ব্যাপারটা তোমরা জানলে, আর কখন এক হয় না সেই বিষয়টাও তোমরা জানলে। এবারে আমি বলবো যে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র এই যে দুটো কথা বলছি, এই দুটোর মধ্যে সাদৃশ্য কী আর বৈসাদৃশ্য কী? দেখো, কোনো বস্তু থাকা মানে সেই বস্তুটা যতক্ষণ না তার থোবড়া বদলাচ্ছে, অর্থাৎ তার সে যেরকম ছিল, অর্থাৎ একটা দৃঢ় বস্তু যখন বলছি, পারফেক্টলি দৃঢ় যখন বলছি, তার থোবড়া যেমন ছিল তেমনই থাকবে। যতক্ষণ না তার থোবড়া চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সেটার বিকৃতি না ঘটছে, ততক্ষণ কিন্তু সিওএম একেবারে ফিক্সড। এবার একে তুমি যেখানে নিয়ে যাও না কেন, এর থোবড়া না বদলালে, ধরো এটাকে তুমি, এটা যদি কাদা হতো এটাকে তুমি ঘেটে দিতে, এরকম করে দিতে, তখন কিন্তু সেন্টার অফ মাস আলাদা জায়গায় হয়ে যেত। তাহলে একটা বস্তু যখন দৃঢ় বস্তু বলছি, তার সেন্টার অফ মাস কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, এবং এটা একেবারে ইউনিক পয়েন্ট, এটা একেবারে ইউনিক, একেবারে অদ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে অদ্বিতীয়, এর কোনো দ্বিতীয় বিন্দু হয় না। একটা বস্তুর একটাই সেন্টার অফ মাস থাকে, একটা বস্তুর একটাই সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, তবে সেন্টার অফ মাসের স্থান পরিবর্তন ঘটবে না, সেন্টার অফ মাস যেখানে ছিল সেখানেই থাকবে, যদি না বস্তুটার হালত আমরা চেঞ্জ করি। অর্থাৎ আমি এটাকে যদি আমি কাদা বলতাম বা সফট কোনো একটা বস্তু বলতাম, তখন সেটার হালত চেঞ্জ করে দিলে আমি সেন্টার অফ মাসের জায়গাটা বদলাতো, অবস্থানটা বদলাতো, কিন্তু সেন্টার অফ মাস সবসময় একটাই হয়, দুটো সেন্টার অফ মাস থাকতে পারে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি এটা কোনো বস্তুর ক্ষেত্রে, সে যত বড় বস্তু হোক না কেন বা যত ছোট বস্তু হোক না কেন, বস্তুর ক্ষেত্রে একটা মাত্র বিন্দু, সেই বিন্দুটার অবস্থান চেঞ্জ হতে পারে, হ্যাঁ হতে পারে, যদি সেটার বিকৃতি ঘটানো হয়। সেই প্রসঙ্গে আমি এখন আসছি না, আমি যে প্রসঙ্গে আসছি সেটা হলো এই যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি, এদের মধ্যে কোনটা বেশি মৌলিক, কোনটা বেশি মৌলিক? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা বস্তুর ভর আছে, সব জায়গায় ভর থাকবে, এখানে যদি ভর থাকে চাঁদেও ভর থাকবে, আর গ্র্যাভিটি লেস, হ্যাঁ জিরো গ্র্যাভিটিতেও কিন্তু সেন্টার অফ মাস থাকবে। তাহলে সেন্টার অফ মাসটা কিন্তু ফান্ডামেন্টাল। ঠিক আছে,
সেন্টার অফ মাসটা কিন্তু ফান্ডামেন্টাল। আর জিরো গ্র্যাভিটিতে সেখানে সেন্টার অফ গ্র্যাভিটির কোনো প্রাসঙ্গিকতা থাকবে না, কারণ সেখানে ওজনই নেই। আর ওজন না থাকলে সেখানে কোন দিক দিয়ে কাজ করছে এটার কোনো প্রসঙ্গ আসেই না, অপ্রাসঙ্গিক হয়ে যায়। এই কারণে সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু অতটা মৌলিক নয়। একটা বস্তুকে যেখানেই নিয়ে যাই না কেন তার সেন্টার অফ মাস কিন্তু থাকবে এবং একই জায়গায় থাকবে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি থাকতেও পারে, না থাকতে পারে। আবার বিভিন্ন অবস্থানের জন্য সেন্টার অফ গ্র্যাভিটির যে পজিশান, সেই পজিশানটা চেঞ্জ হতে পারে। সেটা ডিপেন্ড করবে যে বস্তুটা বিস্তৃত হলে সেখানে তার গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেটার মান যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তাহলে কিন্তু সেটার পরিবর্তন ঘটবে। এই কারণে আমি বলবো যে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাসের মধ্যে কোনটা বেশি মৌলিক না সেন্টার অফ মাস বেশি মৌলিক, অর্থাৎ ভর কেন্দ্র হলো বেশি মৌলিক। তাহলে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র কখন এক হয়, কখন আলাদা হয়, কোনটি বেশি মৌলিক, এইগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, এবারে ভর কেন্দ্র যেরকম করে তুমি নির্ণয় করতে, ভার কেন্দ্রও সেইভাবে নির্ণয় করবে। কারণ জেনারেলি তোমাকে যেগুলো দেবে, যে অঙ্কগুলো দেবে, সেখানে তোমাকে একটা জায়গায় একটা ছোট্ট বস্তু, ধরো এরকম একটা বস্তু, ছোট্ট বস্তুর ক্ষেত্রে এইরকম কেটে নেওয়া হয়েছে, যাই হোক যেটা করা হয়েছিল আগে, সেক্ষেত্রে তোমার ভর কেন্দ্র যেখানে হবে ভার কেন্দ্রও সেখানে হবে। সেখানে নিয়ে কোনো চিন্তা বা ঝামেলা করার দরকার নেই। তোমরা বুঝতেই পারছো যে ভার কেন্দ্র তাহলে কী, এবং ভার কেন্দ্রের কনসেপ্টটা তোমরা পেলে কোথা থেকে না বলের ভ্রামক থেকে। এমন একটা বস্তুর যে ওজন, সেই সমস্ত ওজন এমন একটা বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুতে যদি আমি ঠেকা দিয়ে রাখি তবেই বস্তুটা স্থির থাকবে। হ্যাঁ, তবেই কিন্তু বস্তুটা স্থির থাকবে। সেই কনসেপ্ট থেকে তোমাকে এগোতে হবে। অর্থাৎ এমন একটা বিন্দু, ভার কেন্দ্র হলো এমন একটা বিন্দু, যেই বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর মধ্যে থাকা বিভিন্ন বিন্দুগুলোর যে ভার, সেই ভারের যে ভ্রামক, অর্থাৎ ভার মানে বলের ভ্রামকের সমষ্টি শূন্য হবে। এই হলো আজকের আলোচনা। ভালো থেকো তোমরা, সুন্দরভাবে নোট তৈরি করো, ক্লাস নোট তৈরি করো, পিডিএফ থেকে নোট তৈরি করো এবং নিজে করে ফেলো, তাহলে তোমাদেরকে কেউ রুখতে পারবে না। উইশ ইউ অল দ্য বেস্ট।